গুড ইভিনিং টু অল। তো আগে জানাও তোমরা কেমন আছো। আই হোপ কি তোমরা ভালো আছো। তো দেখো আরআরবি নোটিফিকেশন তো চলে এসছে অলরেডি। আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের আমি জানিয়েছি। তো স্টার্টিং ডেট কবে ছিল? 7th of জুন। লাস্ট ডেটটা কিন্তু মাথায় রাখবে 27শে জুন। বাট আমি আবারও রিকোয়েস্ট করছি, লাস্ট ডেটের অপেক্ষায় কিন্তু থেকো না, কারণ সার্ভার ডাউন হয় তো ফর্ম ফিল করতে পারবে না। এরকম অনেক উদাহরণ আমি আগের বছর বা তার আগের বছর আমি দেখেছি। তো চলো, তো আজকের এই যে ভিডিওটা, তো এটা পারপাস কি, উদ্দেশ্য কি? আজ আমি তোমাদের আরআরবির নোটিফিকেশান নিয়ে কিচ্ছু বলবো না, আমি আজ স্ট্র্যাটেজি ডিসকাস করব। কারণ আমি যেই ক্লাসে যাচ্ছি এখন মোটামুটি প্রতিটি স্টুডেন্টের মুখে একটাই কথা কি, স্যার সামনে যে আমাদের আরআরবির এক্সাম, পিও হোক বা ক্লার্ক হোক, স্যার প্রি এক্সামের জন্য ম্যাথসের কি স্ট্র্যাটেজি হওয়া দরকার। তো আজ আমরা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব, কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এবার প্রথমবার এক্সাম লিখবে, তো তাদের তো কোনো ধারণাই নেই। তো অবশ্যই আমি তাদের সাহায্যের জন্য আমি এখানে আজ এসেছি। তো তোমাদের একটি 10 থেকে 15 মিনিট বেশি সময় আমি নেব না, কারণ আমি জানি এখন পরীক্ষা কাছেই। তাই আমাদের যাবতীয় ফোকাস কোথায় থাকা দরকার? প্র্যাকটিসে থাকা দরকার। ম্যাথস আর রিজনিং এই দুটো সাবজেক্টে শুধু আমাদের কী করতে হবে, সারাদিন আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। ক্লিয়ার? তো চলো, তোমরা তো আমায় চেনো, আমি তোমাদের প্রিয় মিল্টন স্যার। তো তোমরা হয়তো আমার ম্যাথস ক্লাস করেছো। তো তো ম্যাথস নিয়ে আমি একটু স্ট্র্যাটেজি ডিসকাস করব, কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট বা কোন শিফটে কীরকমভাবে আমরা প্রশ্ন দেখতে পারি, কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কারণ সময় তো বেশি নেই। জাস্ট নোটিফিকেশান এলো, আমি মানছি, তাও হাতে 2 মাস সময় আছে। যদি তোমরা ভালো করে প্রস্তুতি শুরু করে দাও আজ থেকে, যে যে টপিকগুলো আমি বলবো যদি ভালোভাবে তোমরা প্রস্তুতি শুরু করে দাও, তাহলে কোথাও তোমাদের প্রবলেম হবে না। 2 মাসের মধ্যে কিন্তু আমরা এক্সাম ক্র্যাক করতে পারবো। আমি আবারও বলছি, অনেকে হয়তো ভাবে কি স্যার কি বলেন আপনি, 2 মাসে এক্সাম ক্র্যাক হয়? অবশ্যই করা যায়, কারণ এখানে দুটোই সাবজেক্ট ক্লিয়ার, ম্যাথস আর কি আছে রিজনিং। ম্যাথস 40টা কোশ্চেন 40 মার্কস। আর যদি আমি প্রির কথা বলি, মেন্স পরে আসছি, আগে প্রির স্ট্র্যাটেজি বানিয়ে নাও, প্রি এক্সাম ক্র্যাক করে নাও, তারপর মেন্সের জন্য আরও 1 মাস হাতে সময় থাকবে, তাই না? তো তখন আমরা কি করব, মেন্সের স্ট্র্যাটেজিও আমরা এখানে ডিসকাস করব। তো চলো স্টার্ট করি। দেখো পিও হোক বা ক্লার্ক হোক, সবার আগে তো আমি এখানে ম্যাথস নিয়ে ডিসকাস করব, কারণ আমি তোমাদের ম্যাথস পড়াই। বাকি তোমাদের যে রিজনিং ফ্যাকাল্টি যে তোমাদের রিজনিং পড়ায়, তিনি তার সাবজেক্টটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবেন। ক্লিয়ার? চলো একটু জেনে নিই, জিনিসগুলো দেখে নাও, বেশি টাইম নেব না। তো দেখো, যদি আমি ম্যাথস সাবজেক্টের কথা বলি, তাহলে তোমরা জানো কি আরআরবিতে কী হয়, পিও হোক বা ক্লার্ক হোক, নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 40টা কোশ্চেন্স পাবে, আর মার্কস থাকবে 40 মার্কসের পেপার তোমরা পাবে। চলো, তো রিজনিং 40টা কোশ্চেন 40 মার্কস, কিউমুলেটিভ টাইম 45 মিনিট, মানে মোট 45 মিনিট সময় পাবে। টাইম ম্যানেজমেন্ট তোমাদের হাতেই আইবিপিএস দিয়েছে। চলো এবার দেখে নিই কোন কোন টপিকের উপর এখন বেশি করে ফোকাস রাখতে হবে। তো সবার আগে দেখে নাও, একটু নোট করবে এগুলো। সিম্পলিফিকেশান, কি বললাম? সিম্পলিফিকেশান, এই যে টপিকটা, এটার উপর বেশি ফোকাস রাখবে। সিম্পলিফিকেশান হোক বা অ্যাপ্রক্সিমেশন। কেন? আমরা কি দেখেছি, যদি কোনো শিফটে সিম্পলিফিকেশান থেকে প্রশ্ন আসে, তাহলে ওই শিফটে অ্যাপ্রক্সিমেশন থেকে প্রশ্ন আসে না। আবার উল্টাটাও হয়, যদি কোনো শিফটে অ্যাপ্রক্সিমেশন থেকে প্রশ্ন আসে, তাহলে সেই শিফটে আমরা মোটামুটি কি দেখেছি, সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন আসে না। তাই আমি কি লিখলাম, স্ল্যাশ, মানে অর, আইদার এখান থেকে প্রশ্ন পাবে, না হলে তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। তো দুটো তো সেম, কোনো তফাৎ নেই। সিম্পলিফিকেশনে কি করতে হয় আমরা তো ক্লাসে দেখেছি, এক্সাক্ট ভ্যালুটা বার করতে হয়। বাট অ্যাপ্রক্সিমেশনে কি হয়, নিয়ারেস্ট ইন্টিজার নিয়ে প্রশ্নগুলোকে বানাতে হয়। মানে আমরা যে অ্যান্সারটা পাই তার কাছাকাছি যে অপশানটা থাকে, সেই অপশানটাকে আমরা কারেক্ট ভেবে কিন্তু টিক মেরে আসি, তাই না? চলো এবার দেখি, মোটামুটি আরআরবি পিওর যদি কথা বলি,
তাহলে এই টপিকটা থেকে আমরা কত আশা করতে পারি। তো দেখো, যদি আমি আইবিপিএস আরআরবি পিও কথা বলি, আরআরবি পিও, তাহলে তোমরা এই টপিকটা থেকে 5 মার্কসের বেশি আশা রাখতে পারো না। ক্লিয়ার? মোটামুটি আমরা লাস্ট 3 বছর 4 বছরে তাই দেখেছি, 5 মার্কসের বেশি কিন্তু আমরা দেখিনি। বাট যদি আমি ক্লার্কের কথা বলি, তাহলে আমাদের এক্সপেকটেশনটা কিন্তু বেশি থাকতেই পারে। ক্লার্কে মোটামুটি আমরা যা দেখেছি 5 থেকে 8 এরকম আমরা দেখে থাকি। মানে এমন নয় কোথাও লেখা নেই গীতাতে বা রামায়ণে কি 5টাই থাকবে, ক্লার্কে ভ্যারি হয়। দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখেছি 5টাই থাকে। আমি আবারও বলছি, পিওতে 5 ফিক্সড, আর ক্লার্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 5টাই দেখেছি কোশ্চেন। বাট কখনো কখনো স্টুডেন্টরা এসে বলেছে কি স্যার আমার শিফটে 6টা ছিল, বা আমার শিফটে 7টা ছিল, বা আমার শিফটে 8টা ছিল। তো ম্যাক্সিমাম 8টা প্রশ্ন আমি দেখেছি। তাই এই ওভারভিউটা তোমরা রেখে নাও কি এই টপিকটা পড়লেই তোমরা একসাথে 5টা কোশ্চেন পাবে, বাঞ্চ অফ 5 কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। তাই আমার রিকোয়েস্ট, তো যেটা আমাদের আপকামিং এক্সাম আরআরবি পিও বা ক্লার্ক, তোমরা অবশ্যই এই টপিকটিকে আজ থেকে টার্গেট করো। যদি তোমরা প্রতিদিন 5টা করে কোশ্চেন বানাও, ধরো আমাদের হাতে কত সময় আছে, 2 মাস, 2 মাস মানে 60 দিন। যদি প্রতিদিন 5টা করে কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে তোমরাই বলো, আমি দেখতে চাই তোমাদের ম্যাথস কীরকম। তাহলে 2 মাস মানে 60 দিনে কতগুলো কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করে নিতে পারবো। তাড়াতাড়ি অ্যান্সার দাও, কমেন্ট বক্সে জানিও কি যদি আমরা প্রতিদিন 5টি করে কোশ্চেন্স বানাই, তাহলে 60 দিনে কতগুলো কোশ্চেন্স বানাবো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে কি স্যার 5 × 60 300টা কোশ্চেন্স প্র্যাকটিস হবে। এবার তোমরাই ভাবো 300টা কোশ্চেন্স যে প্র্যাকটিস করে যাবে এক্সামে, তার এক্সাম তো অবশ্যই ভালো হবে। এখানে তো কোনো বিন্দু মাত্র ডাউট নেই, তাই না? চলো এরপর আসি পরের টপিক। পরে কোন টপিক আমরা ফোকাস করব? ইনইকুয়ালিটি। যারা ম্যাথসের সিলেবাসটা ভালো করে দেখেছো তারা হয়তো জানো কি ইনইকুয়ালিটি বলে একটি টপিক আছে ম্যাথসে, ব্যাংকের সিলেবাসে আছে। এখানে তো ব্যাংকেরই কথা বলা হচ্ছে, তাই না? তো বেসিক্যালি এখানে কোথার থেকে প্রশ্ন আসে, তোমরা এই পার্টটাকে টার্গেট করো কোয়াড্রেটিক। এই পার্টটাকে তোমরা টার্গেট করো কোয়াড্রেটিক। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনস, এখান থেকে মোটামুটি আমরা 5টা কোশ্চেন পেয়ে যাই। তো দেখে নাও, তো এখান থেকে পিও হোক বা ক্লার্ক হোক কতগুলো কোশ্চেন্স পাওয়ার সম্ভাবনা আছে? 5টা কোশ্চেন্স পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আজ অবধি আমি দেখিনি কোনো এক্সামে, মানে আরআরবি কথা বলছি, পিও হোক বা ক্লার্ক হোক, কোনো এক্সামে এই টপিকটির থেকে 5টার বেশি প্রশ্ন আমি তো কোনো দিন দেখিনি বা কোনো স্টুডেন্টের মুখে আমি শুনিনি। ক্লিয়ার? তাই ইনইকুয়ালিটি মানে কোয়াড্রেটিক ইকুয়েশনস বেসিক্যালি তোমাদের প্র্যাকটিস করতে হবে, ফোকাসে রাখতে হবে। তো এখান থেকে তোমরা 5টা কোশ্চেন্স পেয়ে যাবে। তারপরের টপিক চলো, তোমরা লিখে নেবে প্রতিটি জিনিস, ভুলবে না কিন্তু। এরপরে আসি কি নেক্সট কোন পার্টটা ইম্পর্ট্যান্ট, কি বললাম, চলো আমি ওখানে লিখে দিই, একসাথে থাকলে সুবিধা হয়। তো সিম্পলিফিকেশন / অ্যাপ্রক্সিমেশন ইনইকুয়ালিটিতে কোয়াড্রেটিকে বেশি ফোকাস করব। এর পরের টপিক কি লিখে নাও, নাম্বার সিরিজ। থার্ড টপিক কি হবে তোমাদের? নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ 2 ধরনের হয়, একটা কি হয় মিসিং নাম্বার সিরিজ। মিসিং নাম্বার সিরিজ তোমরা হয়তো প্র্যাকটিস করেছো, আমার ক্লাস করেছো, তো দেখেছো আমি ক্লাসে কীরকমভাবে প্র্যাকটিস করাই। আর একটা কি রং নাম্বার সিরিজ। তো দুটোই কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে, দুটোই সেম মোটামুটি লজিকই লাগে। ক্লিয়ার? তো মিসিং নাম্বার সিরিজ আর কি হয় রং নাম্বার সিরিজ। তো মিসিং নাম্বার সিরিজে কি হবে, ধরো একটি সিরিজে 7টি নাম্বার আছে, তো 6টা নাম্বার দেবে, একটা নাম্বার মিসিং থাকবে, তো ওই মিসিং নাম্বারটাই তোমাদের বলতে হবে। তাই এই ধরনের কোশ্চেন্সকে বলা হয় মিসিং নাম্বার সিরিজ। আর রং নাম্বার সিরিজে কি হয়, ধরো একটি সিরিজ বা সিকোয়েন্স দেওয়া আছে, সেখানে 7টা নাম্বার আছে, তো 7টাই নাম্বার লেখা থাকবে, বাট একটি ভুল থাকবে, বাকি 6টি কি থাকবে সঠিক থাকবে। তো যে সংখ্যাটি মানে যে নাম্বারটি ওই সিকোয়েন্সে মানে ওই সিরিজে ভুল দেওয়া আছে, তোমাদের সেই ভুল নাম্বারটি কি করতে হয় আইডেন্টিফাই করতে হয়, মানে বার করতে হয়। এর জন্য তোমরা 1 মার্কস পেয়ে যাও। তো এই ধরনের সিরিজকে কি বলি আমরা, রং নাম্বার সিরিজ আমরা বলে থাকি। তো যে কোনো এক্সাম হোক, পিও হোক বা ক্লার্ক হোক, এটা কনফার্ম কি এই টপিকটা থেকে 5টা কোশ্চেন আসবেই, ফিক্সড। ক্লিয়ার? -1 হবে না, -2 হবে না, ব্ল্যাঙ্ক পেপারে তোমরা সাইন করে নাও, মিনিমাম
পাবেই তোমরা, হতে পারে একটা বা দুটা বেশি পেতে পারো, বাট 5টা তোমরা কোশ্চেন্স পাবেই পাবে। ক্লিয়ার? তাহলে 3টে টপিক আমি এখনো অবধি বললাম, তো দেখতেই পাচ্ছ কোন 3টে টপিক, সিম্পলিফিকেশন স্ল্যাশ অ্যাপ্রক্সিমেশন, 2 নম্বর টপিক ছিল ইনইকুয়ালিটি, আর 3 নম্বর টপিক কী ছিল তোমাদের জন্য, অবশ্যই বলবে স্যার নাম্বার সিরিজ। আর 4 নম্বর টপিকটা কি লিখে নাও, 4 নম্বর টপিকটা কি, এটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ইন শর্ট আমরা কি বলে থাকি, ডিআই বলে থাকি, ডেটা ইন্টারপ্রিটেশন, ইন শর্ট আমরা ডিআই বলে থাকি। তো 4টে টপিক আমি লিখলাম। যদি তোমরা ম্যাথসের সিলেবাসটা দেখো যে কোনো ব্যাংকের এক্সামের জন্য, তাহলে মোটামুটি 16 থেকে 17টা টপিক তোমরা পাবে। তো 16 বা 17টা টপিক পড়তে হবে না, আমি এটাও বলবো না কি পড়তে হবে না, এই কথাটা ভুল, অবশ্যই পড়বো, মেন্সে বেশি করে কাজে আসবে, প্রিতেও কাজে আসবে, বাট সবার আগে এই 4টে টপিক খুব ভালো করে পড়ে নাও। কারণ এই 4টে টপিক যদি তোমরা ভালোভাবে পড়ে নাও, তাহলে মোটামুটি 70% কোশ্চেন আমরা এই 4টে টপিক থেকে বানিয়ে ফেলতে পারি, কনফার্ম। তোমরা মিলিয়ে নেবে। এবারে এক্সামের ডেটও চলে এসছে, আরআরবি কবে এক্সাম নেবে সেই ডেটটাও আমরা পেয়ে গেছি, তোমরা জানো সেই ডেটটা। তো এক্সাম লেখার পর তোমরা মিলিয়ে নেবে, কারণ আমার এই ভিডিওটা তার ইউটিউব থেকে ডিলিট হবে না, মানে এই যে ইউটিউব চ্যানেল এখান থেকে তো ডিলিট হবে না, তোমরা মিলিয়ে নেবে কি কতগুলো পেলে তোমরা, ঠিক আছে? অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে, আমি তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। তো এবার দেখো 5টা পিওতে ক্লার্কে 5 থেকে 8, যদি কোয়াড্রেটিক কথা ভাবি 5টাই পাবো, পি হোক বা ক্লার্ক হোক। আর নাম্বার সিরিজ, মিসিং নাম্বার সিরিজ হোক বা রং নাম্বার সিরিজ হোক, যে কোনো একটা পাবো, 5টা কোশ্চেন। এরকম হয় না কি ধরো 2টো দিল মিসিং নাম্বার সিরিজ, 3টে রং নাম্বার সিরিজ, এরকম কিন্তু হয় না। যা দেবে একই প্রকারের প্রশ্ন দেবে, আইদার 5টা মিসিং নাম্বার সিরিজ থেকে পাবে, নাহলে 5টা তোমরা রং নাম্বার সিরিজ থেকে পাবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, তো এই 4টে টপিক যদি তোমরা ভালো করে পড়ো, হ্যাঁ ডিআই, তো ডিআই দেখো, যদি আমি আরআরবি পিওর কথা বলি, তাহলে সবসময় মাথা রাখবে পিওতে 3টে সেট পাবে। তো ডিআই মানে প্রতিটি সেটে 5টা কোশ্চেন্স, 3টে সেট মানে 15 মার্কস। তো দেখতেই পাচ্ছ ডিআই কতটা ইম্পর্টেন্ট, মানে ডিআই তোমাদের জব পাইয়ে দেবে। যারা ডিআই এই 2 মাস ধরে প্রতিদিন মনোযোগ সহকারে 2-3টে সেট প্র্যাকটিস করবে, তারা অবশ্যই খুব ভালোভাবে ম্যাথসের এক্সামটা লিখে আসবে। ম্যাথসের স্কোর তারা সবসময় হাইয়ে রাখবে, উঁচুতেই রাখবে। ক্লিয়ার? এবার আসি ক্লার্কে কি হয়, আমরা দেখেছি কোনো স্লটে কোনো শিফটে 10টা, কোনো শিফটে 15টা। ক্লিয়ার? কোনো শিফটে 10টা, কোনো শিফটে 15টা। তো দেখো একটু তো হেরফের হবেই, যেমন আমরা দেখলাম এখানে 8টা বা 9টা কোশ্চেন্স, ধরো দেখলাম কি নাম্বার সিরিজ 6টা-7টা কোশ্চেন্স, তার মানে কি বেশি পাচ্ছি, তার মানে ওই স্লটে কি হয়, ডিআই থেকে 5টা কম পাওয়া যায়। তো আলটিমেটলি কি হয়, ম্যানেজ হয়, তাই না? আলটিমেটলি কি হয়, ম্যানেজ হয়। তো ওভারঅল আমি 4টে টপিক লিখলাম, একটা আইডিয়া নিয়ে নিই। শুধুমাত্র 4টে টপিক, ভাবো 4টে টপিক, কত কম সংখ্যক টপিক আছে। ক্লিয়ার? তো যারা বলে না কি স্যার এক্সাম ক্র্যাক করাটা অতটা সোজা নয়, আমি তাদের জন্য আবারও বলছি মাত্র 4টে টপিক, এই 4টে টপিক পড়লেই সরকারি চাকরি পাক্কা। ক্লিয়ার? তো সরকারি চাকরি তোমাদের হাতের মুঠোয়। আমি আবারও বলছি ইন্টেনশন, ইচ্ছা থাকতে হবে, আমায় কিছু করতে হবে। যদি তোমার মধ্যে এই ইচ্ছাটা আছে, তাই তোমায় কেউ আটকাতে পারবে না, আমি আবারও বলছি। তো এবার দেখে নাও, সিম্পলিফিকেশন হোক বা অ্যাপ্রক্সিমেশন হোক, তোমরা 5, আমি মিনিমাম ধরে চলছি, চলো আমি মিনিমাম ধরে চলছি, কত পাচ্ছি, 5 পাচ্ছি, কনফার্ম 5 পাচ্ছি, ঠিক আছে? পিও হোক বা ক্লার্ক হোক, আবার বলছি মিনিমাম 5 পাচ্ছি। কোয়াড্রেটিক কত পাচ্ছি আমরা, অবশ্যই দেখো 5 পাচ্ছি, 5 + 5 10। নাম্বার সিরিজ কত পাচ্ছি, 5, 10 + 5 15, মিনিমাম 10, কত পাচ্ছি, 25। তো 25 শুধুমাত্র 4টে টপিক থেকে আউট অফ 40, আর ম্যাক্সিমাম তোমরা 30 পাবে। ক্লিয়ার? তাহলে 25 থেকে 30 মার্কসের সিলেবাস কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া দরকার। কোনো দিন ওয়ার্ড প্রবলেম দিয়ে স্টার্ট করবে না, মানে যে টপিক থেকে সিঙ্গেল কোশ্চেন্স পাবে সেই টপিক দিয়ে স্টার্ট করলেই এক্সাম খারাপ হয়, আমরা পাস্ট অতীতে দেখেছি। তো যারা সাকসেস পেয়েছে বা যারা পাবে, তারা কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো ঠিক মতো ফুলফিল করায়, মানে ইমপ্লিমেন্ট করায়। ক্লিয়ার? তো আবারও বলছি, লাস্টের পার্টে কি থাকে, ওয়ার্ড প্রবলেম কি থাকে, ওয়ার্ড প্রবলেম মানে কি হয়, ধরো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট থেকে একটা প্রশ্ন, বা এসআইসিআই থেকে একটা প্রশ্ন। তো এভাবে তোমরা
প্রতিটি টপিক থেকে একটা করে প্রশ্ন পাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক একটা প্রশ্ন, স্পিড টাইম ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন, অ্যাভারেজ মানে গড় থেকে একটা প্রশ্ন, পার্টনারশিপ থেকে একটা প্রশ্ন, এভাবে তোমরা রিমেনিং প্রতিটি টপিক থেকে একটা করে প্রশ্ন পাবে। তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তো আবারও বলছি, ওয়ার্ড প্রবলেম দিয়ে আমরা 2024-এর আরআরবি পিও হোক বা আরআরবি ক্লার্ক হোক এক্সাম লেখা স্টার্ট করব না। তো আমরা কোথা থেকে স্টার্ট করব? এই যে চারটে সেগমেন্ট, সিম্পলিফিকেশন, ইনইকুয়ালিটি, ডিআই আর নাম্বার সিরিজ, এই চারটে সেগমেন্ট কমপ্লিট করার পর যদি হাতে সময় থাকে তাহলে বাকি টপিকগুলোতে যাব, না হলে গিয়ে লাভ নেই। ক্লিয়ার? তো এটা কিন্তু ফ্রেশার্স, যারা বিগিনার্স তাদের জন্য একটা স্ট্র্যাটেজি। আর যারা হয়তো ভাবছো কি স্যার 25টা 30টা কোশ্চেন্স দিয়ে কী হবে, তাদের তো টার্গেট 40-এ 40 থাকা দরকার, তাই না? তো অবশ্যই তো পিওতে 40-এ 40 হয়তো সম্ভব হবে না, বা ক্লার্কে অবশ্যই সম্ভব, কারণ লাস্ট 2 বছর বা 3 বছর কাট অফ দেখে নাও। 21-এ কাট অফ ছিল 77.25, এরকম কিছু একটা ছিল। 22-এ কাট অফ ছিল 74.75, 23-এ কাট অফ ছিল 73.75। আমি ক্লার্কের কথা বলছি, পিওতে এত কাট অফ থাকে না। পিওতে 54, 55, 56, 57 এরকম এটা কাট অফ আমরা দেখে থাকি। ক্লিয়ার? তো আশা করি তোমরা ওভারভিউ পেয়ে গেলে কি আপকামিং আরআরবি পিও বা আরআরবি ক্লার্কের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোথায় বেশি ফোকাস করতে হবে। তো এই চারটে টপিকে বেশি ফোকাস করো। ডেলি 2 থেকে 3 ঘন্টা তোমরা এই চারটে টপিকে দাও। আর যে বাকি টপিকগুলো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট, এসআইসিআই, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেমস, অ্যাভারেজ, এজ, হালকা হালকা প্র্যাকটিস করতে থাকো, হালকা হালকা প্র্যাকটিস করতে থাকো, যেন আমাদের স্কোরটা মোর দেন 35-এ চলে যায়। ক্লিয়ার? তো চলো, তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এইরকম সুন্দর সুন্দর যদি তোমরা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এটাও জানিও কি তোমরা নেক্সট কি স্ট্র্যাটেজির উপর তোমরা মানে ভিডিও পেতে চাও। ক্লিয়ার? তো চলো আজকের মতো এখানে আমি সেশনটাকে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।